কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। শেখ হাসিনা থানি বৈঠকে 10টি কূটনৈতিক দলিল সই, আরও কর্মী নেয়ার আহ্বান। দেশি বিদেশি অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা বলছে বিএনপি। পোশাক রফতানিতে জিএসপি সুবিধা নিয়ে টালবাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত যুক্তরাষ্ট্রের মন্তব্য প্রতিমন্ত্রীর। স্বকীয়তা বিলিয়ে আপোস করবে না বাংলাদেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। দেশটিতে আরও কর্মী নেয়ার আহ্বানও জানালো বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় ঢাকা দোহার মধ্যে 5টি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দীর্ঘ 2 যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায়। রাষ্ট্রীয় সেই অতিথিকে বরণে দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার বেলা 10টার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। টাইগার গেটে তাকে ফুলে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে। কার্যালয়ে প্রবেশের পর দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন কিছু সময়। এরপর বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু। আলোচিত হয় প্রাধান্য এবং অগ্রাধিকারে থাকা ইস্যুগুলো নিয়েও। উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে পরে এক বিজ্ঞপ্তি জারি করে সরকার, যেখানে বলা হয় বিদ্যুৎ, জ্বালানি, প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা খাতের বিষয় উঠে আসে বৈঠকে। এ সময় আরও কর্মী নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি কক্সবাজারে একটি পর্যটন স্পট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব আমলে নিয়েছে কাতার সরকার। এছাড়া চলমান জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে। আলোচনার এসব পর্ব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি। দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় 10টি দ্বিপাক্ষিক দলিল। এর মধ্যে রয়েছে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার, সাগরপথে পরিবহন, আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা, উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন। তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার। মিরপুরের কালশী থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে। 2 দিনের সফরে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার দুপুর 3টার কিছু আগে বিশেষ ফ্লাইটেই ঢাকা ছাড়েন কাতারের আমির। গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানানোর আয়োজনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুপুর 12:30টার দিকে বঙ্গভবনে পৌঁছালে কাতারের আমিরকে ফুলেল অভ্যর্থনায় বরণ করে নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বৈঠকে বসেন রাষ্ট্রপতি ও কাতারের আমির। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে আলোচনা হয় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টে
বঙ্গভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। দেশি বিদেশি অপশক্তি সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকার মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন তারই প্রমাণ। প্রথম ধাপে উপজেলা নির্বাচন ৮ মে, দ্বিতীয় ধাপে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এমপি মন্ত্রীদের পরিবার স্বজনদের নির্বাচনে অংশ না নেয়া, দলীয় প্রতীকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার মহানগরের যৌথ সভা থেকে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সারা দেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করবে দলটি। এ সময় দেশি বিদেশি অপশক্তি বাংলাদেশ বিরোধী ও সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে। এদিকে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি। উপজেলা নির্বাচনেও অংশ নেবে না দলটি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের উপর ভর করে টিকে আছে সরকার। অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে। বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিদ্বেষের শিকার। শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। আওয়ামী লীগের সব অপকর্মের দায় ভারতের উল্লেখ করে তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে প্রতিদিন বিএসএফের হাতে বাংলাদেশিরা খুন হচ্ছে। অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেই প্রচণ্ড গরমে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। পানি পান করে গাছের ছায়ায় বসে শরীরকে একটু শীতল করার আপ্রাণ চেষ্টায় সবাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে। এদিকে হিট স্ট্রোকে আজ ঢাকার বাইরে 3 জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন 3 জন। প্রচুর গরম ভাই, টানা টানা অনেক মনে হয় আত্মা বেড়ে যেতে। একটু চালালি একটা মাথার মধ্যে একটা চক্কর দেয়। গাড়ি চালাতে খুব কষ্ট হইতেছে, একবার চালালে একবার চালাইতে পারি না। বেড়েছে তো আমাকে পেট চালা লাগবে, তো পেট না চালাইলে আমরা কি করব? একটু প্রেশার বেশি হয়, গাড়ি ঘোড়াও অনেক। খুবই গরম, সহ্য করতে পারতেছি না। এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রয়োজন ছাড়া তো বাসাতে বেরই হচ্ছে না। গরমের জন্য তো বাড়তি আছে, তারপরে যে সব লোকের যে গরম পড়ে এগুলো হিসাবে আমার হিসাবে বর্তমান দামের বাজার কমই আছে হিসাবে। গ্রামে মনে হয় 70-80 টাকা বাজার, তো 140 টাকা করে বেচতেছে। একটু তো বেশি হচ্ছে, আমি কিনবো হিট অ্যালার্টের জন্য খাচ্ছি। প্রবাহ আপনার এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে, তবে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতিটার কিছুটা উন্নতি হতে পারে। তবে আপাতত যে জিনিস দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। এদিকে অসহ্য গরমে দেশের বিভিন্ন স্থানে পানির স্তর নিচে নেমে গেছে। এতে ব্যাহত হচ্ছে সেচ কাজ, জমিতেই নষ্ট হচ্ছে ফসল। সূর্যের রোশনালে পড়ছে ফসলের ক্ষেত, ফলের বাগান। কষ্টে বোনা ফসল বাঁচাতে চায় পানি, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকী কৃষকেরা। রংপুরের অধিকাংশ এলাকার জমি ফেটে চৌচির, মাথায় হাত কৃষকের। জমিতে সেচ দিয়েও পানিতে কুলিয়ে উঠতে পারছেন না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অসহায় চাষিরা। বিভিন্ন রকম অসুখ ধরতেছে, পচানি ধরতেছে, মানে জমিনের অবস্থা খুব খারাপ আর কি। আমাদের সেচ দিতে হচ্ছে, আবার সেচ পাম্পে পানিও কম উঠতেছে। বারবার সেচ দেওয়ার পরেও জমিতে পানি থাকতেছে না।
নওগাঁয় গাছে গাছে আমের গুটি থাকলেও হাসি নেই বাগান মালিকদের মুখে। তীব্র খরায় আমের গুটি ঝরে পড়ছে। ক্ষতি কিভাবে কাটানো যায় ভেবে কুল পাচ্ছেন না তারা। খরার কারণে আপনার এই যে আমের বোটাটা শুকে যাচ্ছে, শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যা অধিদপ্তরের কাছে আবেদন জানাই, যতটুকু হেল্প ফিতা দরকার বা পানি সেচন বাইভ কমানোর জন্য, যাতে কৃষকরা একটু লাভবান হইতে পারে। কয়েকদিনের টানা তাপপ্রবাহে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। বাগেরহাটের রামপালের অধিকাংশ নদী শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি পাচ্ছেন না ঘের মালিকরা। পানি গরম হয়ে প্রচুর ছোট বড় মাঝারে অনেক মাছ সব মারা যাচ্ছে। 100-এর ভিতর 90% ঘেরেতে মাছ মারা যাচ্ছে। আইসে যে অবস্থা দেখতেছি তাতে বাচ্চা কাছে বাঁচার কোনো সিস্টেম নেই। এদিকে হিট স্ট্রোকে পটুয়াখালীর বাউফলে এক পুলিশ সদস্য, জামালপুরে এক ব্যবসায়ী এবং বরগুনায় একজনের মৃত্যু হয়। এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। আল্লাহু আকবার। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে এ নামাজ আদায় করা হয়। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ আজকে আদায় করলাম। ইস্তিসকার নামাজটা পড়লাম, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে। এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা। নামাজে বিভিন্ন এলাকার 5 শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন। তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানি চেয়ে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন এলাকাবাসী। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দ্বিতীয় দিনে কুষ্টিয়া কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সলাতুল ইস্তিসকার সালাত আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সুপেয় পানির অভাবে রীতিমতো রাস্তায় নেমে মিছিল করছেন নগরবাসী। ওয়াসার পানিতে ময়লা আর দুর্গন্ধ। পান করা তো দূরের কথা, গোসল গৃহস্থালির কাজেও ব্যবহার করা যায় না। এ অবস্থায় শিশুসহ সব বয়সী মানুষ আক্রান্ত নানা রোগে। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে এবার নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়ে সমাধানের আশ্বাস দিল কর্তৃপক্ষ। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মনির হোসেনের রিপোর্ট। কলস, বোতল কিংবা বালতি, যার যা আছে তাই নিয়ে ছুটছেন। গন্তব্য পানির পাম্প। দীর্ঘ পথ আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করতে হয় পানির জন্য যুদ্ধ। রাজধানীর ত্রিমোহনী এলাকার এটি প্রতিদিনের চিত্র। এলাকায় 3টি পানির পাম্প থাকলেও 2টি থেকে আসে ময়লা পানি। ভরসা কেবল একটি, তাই এর সামনে পানি সংগ্রহে প্রতিনিয়ত চলে এই যুদ্ধ। পানির অপর নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য পানি বিভিন্ন রকমের রোগের কারণ। এখানকার মানুষ অনেকেই হয়তো ভুলতে বসেছেন পানির আসল রং কিংবা স্বাদ। তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবালাই, অপরদিকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের ভোগান্তি। ঠিক কিভাবে মিলবে এই সমস্যার সমাধান, তার কোনো নেই সহজ উত্তর। ভোগান্তির গল্প এখানেই শেষ নয়। সংগ্রহ করা এই পানি দিয়েই চলে গোসল, খাওয়া, রান্না বান্না সহ সব কাজ। এমনকি পানি খেতেও হয় হিসেব করে। এত তো পানি লাগে সংসারের মধ্যে, এই টানা হিসা করতে করতে আমরা কিছু পানি খাই, কিছু না খাই, কমায় কমায় খাই। পানি কি কমায় খাওয়ানোর জিনিস? প্রথম যখন এই পাম্প ছাড়ছে তখন ভাত রাঁধছে, আমরা তো জানি না, ভাত একটা কয়লার মতো কালো হয়েছে, খাইতে পারিনি। আঙ্গর কি এই পানি খাওয়াই মারবো নাকি বালা করে আঙ্গরে দিব? আমরা এই পানি খাই আমগর মরণের দশা। নল থেকে পড়া পানি দেখে বোঝা দায় পানি না অন্য কিছু। এই ময়লা পানি যেমন খাওয়ার অনুপযোগী, তেমনি রান্নার কাজেও ব্যবহার করা যায় না। এমনকি খেলেই হয় নানান রোগ। বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। আমরা পানি খাইতে পারি না, চুলকায়, এই যে শরীর গোটা হয়ে গেছে। ঠিকই বিল দিতেছে, অনেক অভিযোগ করতেছি, কিন্তু আমাদের অভিযোগ কোনো কাজে লাগতেছে না। যদিও ভিন্ন সুর কর্তৃপক্ষের। আশ্বাস, 15 থেকে 20 দিনের মধ্যেই পানির ভোগান্তি কমবে এই এলাকার মানুষের।
এই প্রবলেমটা আমি জানি, দেখেন আয়রন ওয়াল প্ল্যান্ট বসানোর জন্য অলরেডি কাজ চলতেছে। কতদিনের মধ্যে সমাধান হতে পারে? এটা তো নাকি দীর্ঘদিনের সমস্যা বলছেন। আয়রনটা দীর্ঘদিনের সমস্যা। আমরা প্ল্যান্টের কাজ অলরেডি চলতেছে, ভেসেলগুলো রেডি হচ্ছে, হয়তো আমাদের 15-20 দিনের ভিতরে ইনশাআল্লাহ বসে যাবে। ত্রিমোহনী এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ ভুগছেন সুপেয় পানির সংকটে। গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ভোগান্তি বাড়ার আশঙ্কা নগরবাসীর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা জিএসপি দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে। এ কারণেই শ্রম আইন নিয়ে দেশটি নানা শর্ত দিচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী। সচিবালয়ে যমুনা অয়েলের শ্রমিকদের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমন মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গ্যাস, জ্বালানি সহ তাদের অর্থনৈতিক স্বার্থেই নানা শর্ত দেয়। তবে একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না। শ্রমিক স্বার্থের পাশাপাশি মালিকদের স্বার্থও দেখতে হবে। শ্রম আইন সংশোধনে যুক্তরাষ্ট্রের যৌক্তিক পরামর্শ সরকার গ্রহণ করবে। সংসদের বাজেট অধিবেশনে শ্রম আইনের সংশোধনী বিল উত্থাপন হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র এগুলো টালবাহানা করতেছে, এগুলো তো তারা একটা করলে আরেকটা ধরবে। সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না, তাদের চাহিদা মিট করতে পারবো না, ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে। আমেরিকা বড় শক্তি, তাদেরকে আমাদের অবশ্যই পরোয়া করতে হয়। তাই বলে আমাদের স্বকীয়তা বিকিয়ে দিয়ে আমরা তাদের সাথে আপোষ করতে রাজি নেই। চতুর্থ ধাপে 55টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। ভোট গ্রহণ হবে 5 জুন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আন্তঃমন্ত্রণালয়ে সভা করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ, বিজিবি ও র্যাব মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে। তবে যৌথ বাহিনীর অভিযান চলায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে। সবার মূল বিষয়বস্তু ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যার যেটা করণীয় সেটা যাতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটা সবাই যত্ন সহকারে করেন, এই বিষয়টি মূলত কমিশন তাদেরকে অবহিত করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা যাতে এই নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায়। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনীর সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থা সময়ের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইনজীবীর বহর নিয়ে হাইকোর্টে মামলা পরিচালনা করলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে 2 মাসের মধ্যে দুদককে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেওয়ার বিধান থাকলে কমে আসত দুর্নীতি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরুর কথা সোমবার জানায় দুদক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের শুনানি হয় উচ্চ আদালতে। সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোন সম্পত্তি যেগুলো বলেছে আমাদের নাই। শুনানিতে বেনজিরের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা রিপোর্ট পড়ে শোনান রিটকারী আইনজীবী। সাবেক আইজিপির দুর্নীতির অনুসন্ধানে বিচার বিভাগের মনিটরিং চান তিনি। শুনানি শেষে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলা হয় দুদককে। রিটকারী আইনজীবী বলছেন, তদন্ত যাতে ভিন্ন খাতে না নেওয়া হয় সেজন্যই আদালতের নজরদারি চেয়েছেন তারা। সাবেক আইজিপির আইনজীবী বলছেন, হয়রানি দেখলেই আইনি পদক্ষেপ নেবেন তারাও। একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, যাতে এইটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে, কোনোভাবে ম্যানিপুলেটেড না হতে পারে, কোনোভাবে ম্যানেজ না হতে পারে। ইন অ্যাকর্ডেন্সের লোর বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ
উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। দুদক আইনজীবী বলছেন বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অগ্রগতি জানানো হবে, তদন্ত হবে স্বচ্ছভাবে। কি আমরা অনুসন্ধান করব, মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার, সব কিছুই কিন্তু আমাদের অফিস নোটে, অফিস রিপোর্টে বলা আছে এবং সেটার 2 কপি আমি মাননীয় আদালতকে দিয়েছি। এদিন উচ্চ আদালত প্রশ্ন রাখেন, পাহাড় সমান দুর্নীতি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কেন? সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসাব দেওয়ার আইন থাকলে দুর্নীতি কমতো বলেও মনে করেন উচ্চ আদালত। একজন সরকারি কর্মচারীর যে বেতন ভাতা পান, তার সারা জীবনের বেতন ভাতার যে হিসাব, সেখান থেকে হয়তো 10% মানে বেশ কম হতে পারে। সেটা ভারতের একটা জাজমেন্টের কথা উনি উল্লেখ করেছেন। আর এর বেশি যদি হয় সেটা অবশ্যই ইললিগ্যাল হবে। গত 31শে মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে দৈনিক কালের কণ্ঠ। এরপর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি রিপোর্ট প্রকাশ করে পত্রিকাটি। এ নিয়ে আলোচনা সমালোচনার জেরে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্ত্রীর পর এবার ডিবি কার্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের ওএসডি চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান সনদ জালিয়াতিতে সংশ্লিষ্টতার বিষয়ে জানতেই মঙ্গলবার গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয় তাকে। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও ডিবি প্রধান জানান বোর্ড কর্তার বক্তব্য অযৌক্তিক। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে, যার কারিগর স্বয়ং বোর্ডেরই কিছু অসাধু কর্মকর্তা। পুলিশের গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শাহেলা পারভিন সহ 6 জনকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই জালিয়াতিতে সাবেক চেয়ারম্যানের দায় কতটুকু? এসব বিষয়ে জানতেই মঙ্গলবার ডিবি কার্যালয়ে ডাকা হয় সদ্য বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খান ও পরীক্ষা নিয়ন্ত্রক কেফায়েতুল্লাহকে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে আলী আকবর বলেন, বোর্ড বা স্ত্রীর অনিয়মের বিষয়ে কিছুই জানেন না তিনি। এটা মিথ্যা মানোয়ার ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর পরিকৃত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। চেয়ারম্যানের এমন বক্তব্য অবশ্য মানতে নারাজ ডিবি প্রধান। জানান, বোর্ড কর্তা হিসেবে চেয়ারম্যান দায় এড়াতে পারেন না। সন্তোষজনক উত্তর না মেলায় আরও 2 দিন সময় বেঁধে দেয় গোয়েন্দা পুলিশ। এই 2 দিন তিনি পুলিশি নজরদারিতেই থাকবেন। একদিকে তো দায় এড়ানোর প্রশ্নই নাই, সে একটা প্রশাসনিক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ অলরেডি করেই ফেলেছে। অরিজিনাল সার্টিফিকেট বিক্রি করে এটা আবার আপলোড করে দিবে, এটা আবার টাকা নিবে, আবার বিভিন্ন দপ্তরের লোকজন যারা এটাকে জেনে ফেলেছে আবার টাকা দিয়ে ম্যানেজ করে ফেলবে। এটা তো আসলে হতে পারে না। তদন্ত না করে সনদ জালিয়াতির তথ্য ধামাচাপা দিতে দুদকের যেসব কর্মকর্তা জড়িত ছিলেন তাদের তালিকাও দুদক কার্যালয়ে পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। অর্থের বিনিময়ে যারা সার্টিফিকেট কিনেছেন তাদেরও তালিকা করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। রাস্তার চারদিকে 4 থানার সীমান্ত। অপরাধ কিংবা দুর্ঘটনা ঘটলে যেন কেউ কারো নয়। শুরু হয় দায় এড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। আবার সবচেয়ে কাছের থানা থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সীমানার বাইরে থাকায় যেন সেখানে যেতে মানা। রাজধানীর থানাগুলোর মধ্যেই সীমান্ত নিয়ে রয়েছে এমন বিভ্রান্তি। ডিএমপি বলছে অতিরিক্ত দায়িত্ব এড়াতে এমন আচরণ। নিবিড় সাহার রিপোর্ট। রাজধানীর আদাবর থানার ঠিক বিপরীত পাশে আমার অবস্থান থাকলেও অবাক করার মতো বিষয়, আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায়। অর্থাৎ ঠিক কয়েক কদম পিছিয়ে আসলে আমি আবারও চলে আসলাম রাজধানীর আদাবর থানা এলাকায়। আমার সামনের রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে এর দায় চলে যাবে মোহাম্মদপুর থানার ওপর, যদিও এটি আদাবর থানার সামনের ঘটনা। রাজধানীর 50টি থানার অধিকাংশেরই রয়েছে সীমানা বিভ্রান্তি। এই যেমন একই জায়গায় একাধিক থানার সীমান্ত হয়, অপরাধ ঘটলেই এক থানা দায় চাপায় আরেকটির ওপর।
কারওয়ান বাজার সিগন্যালের চারপাশে কলাবাগান, তেজগাঁও, হাতিরঝিল ও শাহবাগ থানার সীমানা। আবার ধানমন্ডি ও পান্থপথের সংযোগস্থলে রয়েছে কলাবাগান, শেরেবাংলা নগর ও ধানমন্ডি থানার শেষ এলাকা। আর মগবাজার থেকে মালিবাগের আগ পর্যন্ত রাস্তার এক পাশে হাতিরঝিল থানা, অন্য পাশে রমনা থানা। এই স্থানগুলোতে কিছু ঘটলে সেখানে পুলিশের ভূমিকা কি? ছদ্মবেশে একজন ভুক্তভোগী হয়ে কারওয়ান বাজারে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলি আমরা। অবাক করার মতো বিষয়, ভিন্ন ভিন্ন থানায় যাওয়ার পরামর্শ দিলেন তারা। এক লোক যে সামনে চাকু ধরে ছিনতাইকারী মনে, মানে এটা কোন থানায় যাইতে হবে? ছিনতাইকারী হলো আমার ফোন আর ওয়ালেট নিয়ে গেছে। থানা আসলে কোনটা জানতে আমরা চলে যাই তেজগাঁও থানায়। সেখানে সাফ জানিয়ে দেয়া হয় ঘটনাস্থল হাতিরঝিল থানা এলাকার মধ্যে। এটা ফোন চিন্তা এরিয়া, এটা হলো ওই যে হোটেল সোনারগাঁর সামনে। এবার হাতিরঝিল থানায় গেলে একই উত্তর মেলে, বলা হয় কলাবাগান অথবা শাহবাগ থানায় যেতে। এরপর কলাবাগান থানায় গেলে জানানো হয় মানচিত্র খুঁজে ঘটনাস্থল বের করে দেখা হবে এটি তাদের থানার অধীনে কিনা। যদি হয় তখন অভিযোগ নেবেন তারা। একটা পিও দেখতে হবে যে এটা কোন জায়গায় পিওটা পড়ছে। শেষ পর্যন্ত কোনো থানায় রাজি হয়নি অভিযোগ নিতে। একইভাবে নানা সময়ে নানা পয়েন্টে ঘটে যাওয়া নানা অপরাধের শিকার ভুক্তভোগীরা বলছেন, বিপদে পড়লে সীমানা জটিলতার অজুহাতে থানাগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি। 3 থানার পুলিশই ছিল, কিন্তু যখন আমাদের উপরে হামলাটা হয়েছে, মানে কোনো থানার পুলিশই তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। এই জন্য এই থানা ওই জন্য এই থানা নিয়ে আমাদের কোনো মামলা নেয় না। তার আসতে মিনিমাম আধা ঘন্টা অথবা 20 মিনিট সময় লাগতে পারে। আমরা যদি আদাবর থানার আওতায় ভুক্তি হতে পারি তাহলে ধরেন আপনার কয়েক সেকেন্ডের ব্যাপার। সীমানা বিভ্রান্তি মুখ্য নয়, দায়িত্ব এড়িয়ে যেতে থানাগুলো এই কৌশল নেই বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। মানুষকে ভালো রাখার প্রয়োজনে যেখানেই ঘটনা বা অপরাধ ঘটুক আইনি সেবা দেওয়া, এটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এই এলাকা বা এই স্থানটি এই থানার অন্তর্ভুক্ত নয়, এই ধরনের মন্তব্য কিন্তু আসলে এই জনবান্ধব হওয়ার প্রক্রিয়াতে নানা ধরনের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গাটা তৈরি করবে। দায়িত্ব এড়িয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশের জবাব, অতিরিক্ত দায়িত্ব মনে করেই অভিযোগ নেয় না থানা পুলিশ। সেক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের পরামর্শ তাদের। যদি অফিসার ইনচার্জ মামলা না নেন, সেই ক্ষেত্রে আপনার ওই ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার আছে অথবা সিনিয়র অফিসার যারা আছে তার সাথে কথা বলুন। আর তারাও যদি কোনো সিদ্ধান্ত না দেয়, সেই ক্ষেত্রে আপনি ডিএমপি হেডকোয়ার্টারে আসেন। তবে ভোগান্তি ছাড়া কিভাবে সেবা সহজ করা যায় তা জানাননি এই কর্মকর্তা। সেই থানায় যে তদন্ত করার বিষয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। আপাতত বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা, যার অন্যতম কারণ চীনের শক্ত শর্ত এবং নিজস্ব বিনিয়োগের সক্ষমতার অভাব। অথচ তিস্তার 2 তীর রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে আবারও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে। অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ। পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশেহারা উত্তরের এই জীবনরেখা। বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর। অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর 36% পানি পাবে বাংলাদেশ, আর ভারতের হিস্সা 39%। বাকি 25% পানি সংরক্ষিত থাকবে। কিন্তু বর্ষা বাদে বছরের বাকি সময় 10%-এর বেশি পানি পাওয়া যায় না। পানি নীতিমালা যেই আছে অথবা আরও অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাবো। তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে, তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটাও আমরা বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
তীর প্রতিরক্ষা কাজ করে আমরা সাময়িকভাবে সম্পদ রক্ষা করা, মানুষের ঘরবাড়ি রক্ষা করার একটা পরিকল্পনা হাতে নেব। নদী অধিকার কর্মীরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোড়াতালি, যা কোনো কাজেই আসবে না। মূল কন্টেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয় তাহলে মূল কন্টেন্ট কিন্তু ব্যাহত হবে, এটা টাকার অপচয়ই হবে। বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা। রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস। এ সময় বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকালে রাজধানীর মিরপুর, গাবতলী সহ বিভিন্ন স্থানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের 6টি টিমের অভিযান পরিচালনা করে। অভিযানে বিল বকেয়া সহ বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাসের পক্ষ থেকে জানানো হয়, বৈধ লাইনের আবেদন করলে 2 থেকে 3 দিনের মধ্যেই নতুন সংযোগ দেওয়া হবে। পুঁজিবাজারে চলমান সমস্যা সমাধান না হলে লাগাতার আন্দোলন করবেন বিনিয়োগকারীরা। সকালে শেয়ার বাজারে টানা পতনের প্রতিবাদে ডাকা মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা। বলেন, অসাধু চক্রের কারসাজিতে ধ্বংসের পথে দেশের শেয়ার বাজার। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশের পুঁজিবাজার। পতনের মুখে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। টানা পতন ও অসাধু চক্রের হাত থেকে রক্ষার দাবিতে আবারও আন্দোলনে বিনিয়োগকারীরা। মঙ্গলবার মতিঝিল ডিএসের সামনে মানববন্ধন করে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ সময় বাজার বাস্তবতা তুলে ধরতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিনিয়োগকারীরা। পুঁজিবাজার আজকে পুঁজি হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আজকে এই দেশের অর্থনীতি নিঃস্ব হয়ে যাচ্ছে। হয় গুলি করেন নাহলে বাজার ঠিক করেন। টানা পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের ক্রয় বিক্রয় হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাজার ভালো না হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। নতুন নতুন করে আইপিও এনে বাজারটাকে ধ্বংস করছে। সমস্ত আইপিও বন্ধ করতে হবে এবং এই যে ফোরসেল বন্ধ করতে হবে। সমস্ত বিনিয়োগকারী ভাইদেরকে আহ্বান করব, আপনারা সেল বাই করবেন না। আগামী মঙ্গলবার থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব। বাজার রক্ষায় সাধারণ বিনিয়োগকারীদের আন্দোলনের মধ্যেই মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক কমেছে 41 পয়েন্টের উপরে। পতনের মুখে পড়েছে 3% কোম্পানির শেয়ার দর। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। মোস্তাফিজের জায়গায় থাকলে জিম্বাবুয়ে সিরিজ নয় বরং আইপিএলকেই বেছে নিতেন এবাদত হোসেন। তবে এই ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলতে পারলে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন লাল সবুজ জার্সিতে। এবাদত আরও বলেন, কাচার বাস্টারের মতো তাসকিন, শরীফুলরাও আইপিএল খেললে লাভটা হতো বাংলাদেশ ক্রিকেটার। দেশ না আইপিএল, মোস্তাফিজ ইস্যুতে দ্বিধা বিভক্ত খোদ বিসিবি। কেউ চাইছেন কাটার মাস্টার বিশ্বকাপ প্রস্তুতি নিক চেন্নাই জার্সিতে, কেউ এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে সিরিজকে। ক্রিক অপস তো আরও এক ধাপ এগিয়ে। সিলেট এক্সপ্রেসের ভাবনা অবশ্য ভিন্ন। তার মতে টি-20 বিশ্বকাপের আগে আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগবে ফিজের। তাসকিন, শরীফুলদেরও এনওসি দিলে লাভবান হতো বাংলাদেশ ক্রিকেট দলই। আইপিএল তো অনেক কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট। সো ও যখন ওখানে ভালো পারফর্ম করতেছে, তার মানে কি ওর বোলিংয়ের যে শেপ যেটা আছে ওটা আসতেছে, ওর রিদম আসতেছে। তো এটা তো বাংলাদেশ টিমের জন্য হেল্পফুল। বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রায় সব বোর্ডই প্রথম সারির ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে। তাদের বিপক্ষে খেললে খেলোয়াড় হিসেবে আরও পরিণত হওয়ার সুযোগ থাকে বলেও মনে করেন সিলেট এক্সপ্রেস। আইপিএল যারা খেলতেছে ওখানে যে প্ল্যান করা হচ্ছে, ডেফিনেটলি বিরাট কোহলিকে প্ল্যান করা হচ্ছে, রোহিত শর্মাকে কী বল করা হবে প্ল্যান করা হচ্ছে, সো মেথুয়েডকে কীভাবে বোলিং করা হবে প্ল্যান করা হচ্ছে। সো এক্স্যাক্টলি ওই প্ল্যানগুলো যদি আমার মাথায় থাকে দেন আমি এসে ওইটা আমার বাংলাদেশ টিমে আমি সবাইকে হেল্প করতে পারি। যদিও দেশের প্রয়োজনে অনাপত্তিপত্র না পেলে ঘরোয়া বা ইন্টারন্যাশনাল ম্যাচেই নিজের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার পরামর্শ এবাদত হোসেনের। ক্রিকেট বোর্ড চাইছে বা আমার দেশ চাইছে যে আমাকে ন্যাশনাল টিমে খেলতে হবে, আমি ন্যাশনাল টিমে খেলবো। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। শেখ হাসিনা থানি বৈঠকে 10টি কূটনৈতিক দলিল সই, আরও কর্মী নেওয়ার আহ্বান। দেশি বিদেশি অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলছে আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা, বলছে বিএনপি। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ সাদিয়া আপনাকে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।